হ্যালো এভরিওয়ান, শীত তো প্রায় শেষের দিকে। এই শীতে যারা এখন পর্যন্ত হাঁসের মাংস খাননি তাদের এই ব্লগটা দেখে অবশ্যই হাঁসের মাংস খাওয়ার একটা ক্রেভিং জেগে উঠবে। তাই ব্লগটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখতে ভুলবেন না। আজকে রান্না করা হবে হাঁসের মাংস। একটা হাঁস না বরং 4টা হাঁস রান্না করা হবে। বিশাল আয়োজনের ব্লগ আপনাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। এখানে হাঁসের মাংস অলরেডি কাটা শুরু হয়ে গেছে। এখন রান্না করা হবে এই হাঁসের মাংস। রান্নার এই প্রসেসে প্রথমে দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল, এরপর দারুচিনি, এরপর কিছুক্ষণ ধরে এটাকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলোকে মিডিয়াম করে স্লাইস করে কেটে দেওয়া হয়েছে। যেহেতু একটা না বরং 4টা হাঁস রান্না করা হবে তাহলে পেঁয়াজ কুচির পরিমাণও কিন্তু একটু বেশি দিতে হবে, তাই এখানে অনেক পরিমাণের পেঁয়াজ কুচি ব্যবহার করা হলো। আজকে আমার মায়ের হাতের এই হাঁসের মাংস রান্নার পুরো প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। যখন পেঁয়াজ কুচিগুলো একটু ব্রাউনিশ হয়ে যাবে তখনই ঢেলে দিতে হবে জিরা বাটার পেস্ট। এখানে পরিমাণ মতো জিরা বাটার পেস্ট ঢেলে দেওয়া হলো। এরপর ব্রাউনিশ করা পেঁয়াজের কুচি আর জিরা বাটার যে পেস্টটা আছে সবকিছুকে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর এই দুটার মিশ্রণটাকে ভালো মতো কিছুক্ষণের জন্য ভেজে নেওয়া হচ্ছে, প্রায় 1 মিনিটের মতো। এরপর যেটা না দিলেই না সেটা হচ্ছে আদা বাটা। এখানে আদা প্লাস রসুন এই দুটার মিশ্রণই একত্রিত করে এই পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এটাকেও ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর এই সবকিছুর মিশ্রণটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর অনবরত নাড়তে থাকবেন যাতে করে যে পাত্র আপনি ইউজ করছেন সেটার মধ্যে লেগে না যায়। এরপর একে একে করে সব রকমের মশলা ইউজ করতে হবে। আর প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিল আমার আম্মু, তাই পরবর্তীতে লবণ দিয়ে দিল। এরপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তো হাঁসের মাংস রান্না করার জন্য যে সকল মশলার প্রয়োজন ছিল সবগুলো ব্যবহার করা হয়ে গেছে। এখন পালা হচ্ছে কষানোর, এর জন্য দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো পানি। তারপর এই মিশ্রণটাকে অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে জাল দিতে হবে। অনেকক্ষণ যাবত জাল দেওয়ার পরে এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। এখন দিয়ে দিতে হবে তেজপাতা। এখানে 3-4টা তেজপাতা ব্যবহার করা হয়েছে। এখনো কিন্তু কষানোর পালা শেষ হয়নি, বরং এখন ইউজ করা হবে কিছু টমেটোর স্লাইস। হাঁসের মাংস যদি এইভাবে এই টেকনিকে একবার বাসায় রান্না করে দেখেন তাহলে দেখবেন যে এটার স্বাদ আপনার মুখে লেগে আছে। কারণটা কি জানেন? মাংস তখনই মজা হয় যখন মশলাটাকে ভালো মতো অনেকক্ষণ যাবত কষানো হয়। আর আমরা সব ধরনের মশলা ইউজ করে সেটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার বা কি সুন্দর একটা লুক এনেছি। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে আপনার কষানোটা একদম পারফেক্ট হয়েছে। অনেকক্ষণ যাবত এই সব ধরনের মশলা কষানোর পর এখন দিয়ে দেওয়া হলো হাঁসের মাংস। এখন এই পিস পিস করা হাঁসের মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। হাঁসের মাংসের সাথে ভাত অথবা চিতই পিঠা দুটোই কিন্তু অনেক মজা লাগে। তবে আজকে আমরা চিতই পিঠার সাথে হাঁসের মাংস খাবো, এই জন্য এখানে আমার আম্মু বানিয়ে নিচ্ছে চিতই পিঠা। প্রথমে চালের গুঁড়ার সাথে একটু লবণ আর পরিমাণ মতো পানি দিয়েই এই চিতই পিঠা আম্মু বানিয়ে নিচ্ছে। এই শীতের মধ্যে কারা কারা এখন পর্যন্ত চিতই পিঠা অথবা হাঁসের মাংস খাননি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ কি জানেন, যারা আজকে আমার এই ব্লগটা দেখছেন তাদের অবশ্যই এই রান্নার রেসিপি দেখে অথবা চিতই পিঠা দেখে খেতে তো ইচ্ছা করবেই। দেখতেই পাচ্ছেন চিতই পিঠাটা কি সুন্দর ফুলে গেছে এবং ভিতরটাও কিন্তু একদম নরম তুলতুলে হয়েছিল। যারা এখন পর্যন্ত আমার গত ব্লগগুলো দেখেননি তারা অবশ্যই আমার রিসেন্ট ব্লগগুলো চেক করে নেবেন, কারণ ওই ব্লগগুলোতেও আমি চিতই পিঠা বানানোর রেসিপি শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে গরম গরম ধোঁয়া বের হচ্ছে, কারণ একটু পরপর এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। এইভাবে অনেকক্ষণ যাবত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই হাঁসের মাংস সেদ্ধ হয়ে যায়। এরকম আরো ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না।